আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিল হাসান অনিম কোড কমান্ডোর পক্ষ থেকে ইকোনমিক্সের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা কি দেখব? আজকের ভিডিওতে আমরা দেখব ডিমান্ড এবং ডিমান্ড গ্রাফ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই যদি বলি যে ডিমান্ড কি, ডিমান্ড কামস ফ্রম দি বিহেভিয়ার অফ বায়ার, মানে যে একটি জিনিস কিনতে চাচ্ছে তার যে বিহেভিয়ারটা সেটি হচ্ছে হলো ডিমান্ড। তো ডিমান্ড কি? Demand comes from the behavior of buyer. তো যে কিনতে চাচ্ছে তার যে বা যে জিনিসটা ক্রয় করতে চাচ্ছে তার যে আচরণটা সেটাই হচ্ছে হলো ডিমান্ড। তো বাংলায় বলতে গেলে কি চাহিদা। তো এখন তো আমরা ডিমান্ড বুঝলাম, মানে চাহিদা, একটা জিনিসের চাহিদা বাজারে কত বা মার্কেটে কত সেই জিনিসটা হচ্ছে হলো ডিমান্ড। তো এখন আমাদের ডিমান্ডের পাশাপাশি আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড। তো কোয়ান্টিটি ডিমান্ড জিনিসটা কি? তো কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে হলো অফ এনি গুড ইজ দি অ্যামাউন্ট অফ দি, তো কোয়ান্টিটি ডিমান্ড কি? দি অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট অফ দি গুড দ্যাট buyer are buyers are willing and able to purchase. PURCHASE। তো কোয়ান্টিটি ডিমান্ড কি? কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে হলো অ্যামাউন্ট অফ দি গুডস দ্যাট বায়ার, মানে ওই প্রোডাক্টের, যে কোনো প্রোডাক্টের একটা অ্যামাউন্ট যা একজন ক্রেতা তার স্ব ইচ্ছায় কিনতে চাইবে এবং তার কেনার সামর্থ্য তার আছে, এই জিনিসটা হচ্ছে আপনার কোয়ান্টিটি ডিমান্ড। তো কোয়ান্টিটি ডিমান্ডের পর এখানে একটি আপনার ডিমান্ডের একটি সূত্র আছে, সেটাকে বলা হয় ল অফ ডিমান্ড। তো ল অফ ডিমান্ডটা কি? ল অফ ডিমান্ডটা হচ্ছে হলো দ্যাট দি কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এ গুড ফলস হোয়েন দি প্রাইস অফ দি গুড রাইজ। তো এটা কি, যে যখন প্রাইস বাড়ে তখন আমার কোয়ান্টিটি ডিমান্ডকে আমরা কিউটি দিয়ে বলি, সেটা কমে। তো এই জিনিসটা হচ্ছে হলো ল অফ ডিমান্ড। তো ল অফ ডিমান্ডকে আমরা যদি লিখি, দি QUANT ডিমান্ড falls when the price of the goods rise। তো যখন প্রাইস বাড়ে আপনার ডিমান্ডটা কমতে থাকে। তো এই জিনিসটা যদি আমরা একটি গ্রাফে দেখার চেষ্টা করি, এটা ধরেন প্রাইস, এটা হচ্ছে হলো কোয়ান্টিটি ডিমান্ড, 1 2 3 4, আর এখানে ধরে হলো 5 10 15। তো আমরা ল অফ ডিমান্ড থেকে কি দেখেছিলাম, যে যদি আমাদের প্রাইস বাড়ে তাহলে কি হবে, আমাদের ডিমান্ডটা কমবে। তাহলে আমরা কি ধরতে পারি যে 15 টাকায় 0, 10 টাকায় 1 এবং 5 টাকায় যেতে হয় তাহলে 2। তো এরকম করে আমরা এরকম একটা রেখা টানতে পারি। তো এখানে আমরা কি দেখতেছি যে রেখাটি হচ্ছে হলো ডাউনওয়ার্ড বা নিচের দিকে এরকম আছে। তো এই জিনিসটাকে কি বলে? ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। তো এটা কি? ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, মানে যদি আমার প্রাইস বেশি থাকে তাহলে আমার কোয়ান্টিটি ডিমান্ডটা কম থাকবে। আর এটা আপনার ইসের সাথে কি সম্পর্ক? কোয়ান্টিটি ডিমান্ডের সাথে
নেগেটিভ রিলেশনশিপ, মানে আপনার যদি প্রাইস বাড়ে তাহলে কি হবে, ডিমান্ডটা কমবে, সেজন্য আমাদের এটা নেগেটিভ রিলেশন। তো এখন আমরা দেখব হচ্ছিল মার্কেট ডিমান্ড ভার্সেস ইন্ডিভিজুয়াল ডিমান্ড। তো ইন্ডিভিজুয়াল ডিমান্ড নাম থেকে আপনারা বুঝতে পারতেছেন যে একজন ব্যক্তির যে ডিমান্ড সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড, আর সম্পূর্ণ মার্কেটের যে ডিমান্ড সেই ডিমান্ডটি কী হচ্ছে, মার্কেট ডিমান্ড। তো আমরা যদি মার্কেট ডিমান্ডের সংখ্যাটা দেখি, দি কোয়ান্টিটি ডিমান্ড ইন দি মার্কেট ইজ দি সাম অফ দি কোয়ান্টিটি ডিমান্ডেড বাই অল বায়ার্স অ্যাট ইচ প্রাইস, মানে একটি প্রাইসে আর কি সব প্রাইসে পুরো মার্কেটের যে আপনার কোয়ান্টিটি ডিমান্ডটা হবে সেটা হলো কোয়ান্টিটি ডিমান্ড মার্কেটের ক্ষেত্রে। তো এখানে দেখেন যদি সাপোজ একটা মার্কেটে যদি দুইজনই বায়ার থাকে, মানে একজন হচ্ছে রহিম আরেকজন হচ্ছে করিম, তাহলে সেই মার্কেটের কোয়ান্টিটি ডিমান্ডটা কীরকম হবে, এদের যে আলাদা আলাদা কোয়ান্টিটি ডিমান্ড আছে এগুলোর সাথে এগুলো যোগ করে হবে হলো এই পুরো মার্কেটের যে কোয়ান্টিটি ডিমান্ডটা। এখানে প্রাইসের দেখছেন প্রতি প্রাইজেই একটা মার্কেট ডিমান্ড আছে। তো এটাই ছিল যে মার্কেট ডিমান্ড এবং ইন্ডিভিজুয়াল ডিমান্ড। আর ইন্ডিভিজুয়াল ডিমান্ড কোনটা, এই যে রহিমেরটা হচ্ছে তার একজন ইন্ডিভিজুয়াল ডিমান্ড, এই করিমেরটা হচ্ছে তার একটি ইন্ডিভিজুয়াল ডিমান্ড। তো এখন আমরা দেখব যে ডিমান্ডের উপর কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে। এখানে প্রাইস হলো প্রাইস কম বেশি হলে ডিমান্ডের দেখবেন ডিমান্ড কার্ভ চেঞ্জ হচ্ছে। তারপরে হলো ইনকাম, তারপরে 3 নম্বর হলো প্রেফারেন্স, মানে একজন বায়ারের কি প্রেফারেন্সের উপর ভিত্তি করে ডিমান্ডটা চেঞ্জ হতে পারে। তারপর এক্সপেক্টেড ফিউচার ইনকাম, ফিউচার ইনকামের উপরও ভর করে আপনার ডিমান্ডটা চেঞ্জ হয়। তো 5 নম্বর কি হচ্ছে এক্সপেক্টেড ফিউচার প্রাইস, মানে একটা এই গুডস বা একটা প্রোডাক্টের ফিউচারের প্রাইসটা কি বাড়বে না কমবে সেই বিষয়ের উপরও আপনার নির্ভর করে ডিমান্ডটা। এবং সর্বশেষ হচ্ছে পপুলেশন, পপুলেশন যদি বাড়ে তাহলে দেখবেন ডিমান্ড বাড়তেছে, পপুলেশন কমলে দেখবেন যে ডিমান্ডটি কমতেছে। তো আমরা ফ্যাক্টরগুলো দেখে নিলাম। এখন আমরা দেখব মুভমেন্ট হলো মুভমেন্ট ভার্সেস শিফট, বা হলো কোয়ান্টিটি ডিমান্ড ভার্সেস ডিমান্ড। তো এখানে আমি একটি ডিফারেন্সের মাধ্যমে আলোচনা করেছি আর কি, মুভমেন্ট কি আর ডিফারেন্স কি সেটা। তো মুভমেন্ট কি, মুভমেন্ট অ্যালং দি ডিমান্ড কার্ভ, মানে ডিমান্ড কার্ভে মুভমেন্টটা কি, ইজ ওয়াকার হোয়েন দেয়ার ইজ এ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিউ টু এ চেঞ্জ ইন প্রাইস হোয়েল other factor remain constant. In this case you move along the same demand curve to a different point. তো এখানে মুভমেন্ট কোনটা, এখানে মুভমেন্ট হচ্ছে এইটা, মানে আপনার প্রাইসে চেঞ্জ হবে। ধরেন আগে আপনি 20 টাকা দিয়ে একটি জিনিস কিনতে পারতেন 20 পিস, তো এখন কি করতে পারতেছেন যে ওটা না, এখন আপনার ওটার জন্য 25 টাকা দিতে হচ্ছে, আর আপনি পাচ্ছেন হলো 10 পিস। তো এরকম যে চেঞ্জটা হচ্ছে প্রাইসের কারণে এটা বাড়তেছে বা কমতেছে, এই জিনিসটা হলো মুভমেন্ট। আর শিফটটা কি, শিফট হলো শিফট অফ দি ডিমান্ড কার্ভ is happened when there is a change in demand due to factors other than price such as income, preference, expectation or the prices of related goods. মানে আমরা যে আগে ফ্যাক্টরগুলো দেখলাম, এই ফ্যাক্টরগুলো চেঞ্জের ফলে আমার কি হয়, ডিমান্ড কার্ভে শিফট হয়। When the demand curve shift it means that at any given price consumer are willing to buy a different quantity than before they shift. তো এখানে দেখতেছেন এই যে শিফটের উদাহরণটা হচ্ছে এইটা, এই গ্রাফটা। আগে আমার ডিমান্ড ছিল এইটা, তো ধরেন সাপোজ যে প্রাইস না ইনকাম বেড়েছে, ইনকাম বাড়লে কী হবে, আমাদের ডিমান্ডটা বাড়বে। তো এখানে আরেকটা ডিমান্ড, মানে ডিমান্ডটা বেড়ে গেলো, এটাকে আমরা বলি রাইট শিফট। তো শিফটগুলো আমরা দেখব। তো আমি আশা করবো যে আপনারা শিফট এবং মুভমেন্টটা বুঝতে পেরেছেন। মুভমেন্টটা কি হয়, একটি গ্রাফেই মানে একটি গ্রাফের ভিতরে এরকম মুভমেন্ট করে উপরে যায় বা নিচে যায়। আর শিফটের ক্ষেত্রে কি হয়, সম্পূর্ণ গ্রাফটাই চেঞ্জ হয়ে যায়, একটি নতুন গ্রাফ হয়ে যায়। তো এটা হলো শিফট আর এটা হলো মুভমেন্ট। আর এটাকেই আবার মুভমেন্ট ভার্সেস শিফটকে আবার কি বলে, কোয়ান্টিটি ডিমান্ড ভার্সেস ডিমান্ড। তো এখন আমরা দেখব ডিমান্ড কার্ভ শিফটার, মানে কোন কোন বা আমরা যে উপরের ফ্যাক্টরগুলো দেখলাম এই ফ্যাক্টরগুলোর কারণে যে ডিমান্ড কার্ভটা যে শিফট হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে কার্ভে, সেই জিনিসটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা দেখতেছি নাম্বার অফ বায়ার্স। তো নাম্বার অফ বায়ার যদি বাড়ে তাহলে কি হবে, ধরেন যে আপনার কাছে কোনো জিনিস আছে, তো এটার
ধরেন যে কোনো একটা প্রোডাক্টের ক্রেতার সংখ্যা বাড়লো, তাহলে কি হবে? অবশ্যই ডিমান্ড বা চাহিদাটা বাড়বে। তো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এটা যদি আগের গ্রাফটা হয় ডি, আর এটা যদি D1 হয়, তাহলে দেখতে পাচ্ছেন যে আগে আমি এই 6 টাকা প্রাইজে 5টা প্রোডাক্টের ডিমান্ড ছিল। তো এখন কি হয়েছে? এখন চেঞ্জ হয়ে প্রোডাক্টের ডিমান্ড কি হয়েছে? 10টি। তো এখানে কি হয়ে গেল? এটাকে বলা হলো রাইট শিফট। রাইট শিফটটা কীভাবে বুঝলেন? দেখেন, এইটা যদি আপনার ডিমান্ড কার্ভ হয়, তো হাতের ডান দিকে এটা চেঞ্জ হয়েছে, তো এটাকে এর জন্য বলা হয় রাইট শিফট। আবার ধরেন যদি বায়ার সংখ্যা কমে যেত, তাহলে কী হতো? তাহলে ডিমান্ডটা কমে যেত, চাহিদা কমে যেত। তো এখানে এই পাশে হতো দাগটা, তো এটাকে কী বলে? এটাকে বলা হলো লেফট শিফট, কারণ হাতের লেফট সাইডে আপনার কার্ভটা মুভ করেছে। তো লেফট শিফটের একটা উদাহরণ যদি আমরা দিই, যে নাম্বার অফ বায়ার্স এই পাশে আমি লিখেছি, যদি কমে যায় তাহলে কি হবে? আমার আগের ডিমান্ড কার্ভটা ছিল এটা, তো এটা হচ্ছে পরেরটা D1। তো দেখতে পাচ্ছেন যে কমে গেছে, এই পাশে এসেছে, তো এটাকে কি বলে? লেফট শিফট। তো লেফট শিফট কখন হয়? লেফট শিফট হয় কোনো কিছু যদি কমে যায় বা ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো নাম্বার অফ বায়ারের ক্ষেত্রে যদি বায়ার আপনার কমে যায়, এটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। যদি ক্রেতা কমে যায় তাহলে কি ডিমান্ডটাও কমে যাবে। তো এখন হলো আমরা আরও যে আমাদের ফ্যাক্টরগুলো ছিল সেগুলো দেখব। তো না, এই ইনকাম আমরা দেখতেছি এখন। ইনকাম যদি বাড়ে তাহলে কি হবে? যদি ধরেন আপনার একটি ইনকাম আছে, তো আপনি একজন বায়ার, তো আপনার ইনকাম বাড়লে কি হবে? ইনকাম বাড়লে আপনি বেশি প্রোডাক্ট কিনবেন। কিন্তু এখানে প্রোডাক্ট বা গুডসের ক্ষেত্রে ক্লাসিফিকেশন আছে। নর্মাল গুডস, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার হয়, যেরকম চাল ডাল, এগুলো কিন্তু আপনি যদি আপনার ইনকাম বাড়ে তাহলে বেশি কিনবেন। কিন্তু ইনফেরিয়র গুডস, ধরেন যেগুলো আপনার দরকার হচ্ছে না, যেরকম ধরতে পারেন যে একটি সানগ্লাস, বা যারা চশমা আর কি ইউজ না করে, তো তাদের জন্য চশমাটা ধরেন দরকার হচ্ছে না, তো সে কিন্তু ইনকাম যদি বাড়ে তাহলে এটা কিনবে না, এর থেকে ভালো একটা প্রোডাক্ট কিনবে, বা নর্মাল কম দামি প্রোডাক্টগুলো কিনবে না, পারচেস করবে না, ভালো দামি প্রোডাক্টগুলো পারচেস করবে। কিন্তু নর্মাল গুডসের ক্ষেত্রে সে কী করবে? নর্মাল গুডসের ক্ষেত্রে সে এগুলো কিনবে, বেশি করে কিনবে। তো এই ক্ষেত্রে নর্মাল গুডসের ক্ষেত্রে কী হবে? যদি ইনকাম বাড়ে, নর্মাল গুডসের ক্ষেত্রে আমার রাইট শিফট হবে, আর ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে কী হবে? লেফট শিফট হবে। লেফট শিফট মানে নিচের দিকে হবে। তো আরেকটা আছে যে প্রাইস অফ রিলেটেড গুডস, মানে আপনার একটা প্রোডাক্টের যে পাশাপাশি অন্য প্রোডাক্টের প্রাইসের উপরও কিন্তু আপনার ডিমান্ড কার্ভটা চেঞ্জ হতে পারে। তো রিলেটেড গুডস কোনগুলো? যেরকম হলো কোক অ্যান্ড পেপসি, বা হলো পিসি, এটা আমরা বলতে পারি পিসি, বা ডেস্কটপ বলতে পারি। আর হলো আমরা কি বলতে পারি? ল্যাপটপ। তো এই দুটো কি হতে পারে? এগুলো হলো একটি রিলেটেড গুডস, মানে একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত। তো এখানে রিলেটেড গুডস আবার দুই প্রকার, একটা হলো সাবস্টিটিউট গুডস, আর একটা হলো কমপ্লিমেন্ট গুডস। তো সাবস্টিটিউট গুডস কি? কোক অ্যান্ড পেপসি বা ডেস্কটপ বা ল্যাপটপ হচ্ছে সাবস্টিটিউট গুড, মানে একটার পরিবর্তে আরেকটা ইউজ করতে পারেন, বা এখানে দিতে পারেন মোজো। তো এগুলো কি? এগুলো হচ্ছে সাবস্টিটিউট গুড, মানে একটার পরিবর্তে আরেকটা আমরা ইউজ করতে পারি। যেরকম কোক না খেয়ে আমরা মোজো খেতে পারি, তো ডেস্কটপ না নিয়ে আমরা ল্যাপটপ নিতে পারি। তো এইগুলোর ক্ষেত্রে কি হয়? যদি আমার একটার প্রাইস বাড়ে, মানে ধরেন কোকের প্রাইস বেড়ে গেল, গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে কোক যদি 25 টাকা হওয়ার ফলে পেপসির দাম বা মোজোর ডিমান্ড, পেপসি বা মোজোর ডিমান্ডটা বেড়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমার সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে যদি অন্যটার প্রাইস, মানে রিলেটেড যে গুডস আছে, মানে কোকের প্রাইস যদি বেড়ে যায়, তাহলে কি হবে? পেপসির কার্ভটা কি হবে? ডিমান্ড কার্ভটা রাইটে শিফট করবে। আবার কোকের দাম যদি কমে যায় তাহলে কী হবে? পেপসির কার্ভটা লেফটে শিফট করবে, কারণ তখন ডিমান্ডটা কমবে। আর কমপ্লিমেন্ট গুডস কোনগুলো? কমপ্লিমেন্ট গুডস হলো যেরকম ধরেন হলো ল্যাপটপ, সফটওয়্যার, বা ব্যাট বল। মানে একটা যদি দরকার হয় তো আরেকটারও দরকার হবে। তো এখন যদি দেখেন যে ল্যাপটপের ডিমান্ডই কমে গেছে, তাহলে বা ল্যাপটপের প্রাইস বেড়ে গেছে, তাহলে কি হবে? তাহলে তো আর সফটওয়্যার কেউ কিনবে না। যদি ল্যাপটপই না থাকে তাহলে তার সফটওয়্যার কেউ কিনবে না, তাহলে কী হবে? সেক্ষেত্রে দাম বেড়ে যাওয়ার ফলে আমার ডিমান্ড কার্ভটা কী হবে? এদিকে লেফটে শিফট করবে, কারণ ডিমান্ডটা কমে যাবে। আবার যদি ধরেন যে ব্যাটের দাম কমে গেছে, তাহলে তো বল বিক্রিও বেশি হবে। তো সেক্ষেত্রে একটার কমার ফলে আরেকটাও কমে যাবে, মানে ব্যাটের দাম কমে গেলে মানে কি? ব্যাটের ডিমান্ড বাড়বে, একটা ডিমান্ড বাড়লে আরেকটা ডিমান্ড বাড়বে। তো সেক্ষেত্রে কী হবে? রাইট শিফট হবে, এটা হবে লেফট।
তো আমি আবার আপনাদের বোঝাচ্ছি যে যদি প্রাইস রিলেটেড গুডসের প্রাইস যদি বাড়ে তাহলে আমার যে সাবস্টিটিউট গুডস আছে মানে একটার প্রাইস যদি বাড়ে, কোকের প্রাইস বাড়লে পেপসির ডিমান্ড বেড়ে যাবে। আর কমপ্লিমেন্টস গুডসের ক্ষেত্রে যদি ব্যাটের প্রাইস বাড়ে তাহলে কি হবে, বলের ডিমান্ড কমে যাবে। তো এই ছিল ডিমান্ডের আমরা ফ্যাক্টরগুলো দেখলাম, মার্কেট ডিমান্ড দেখলাম এবং ডিমান্ড কার্ভ শিফটগুলো আমরা দেখলাম। আপনারা আমি এই যে এখানে যে বুঝিয়েছি এই বিষয়গুলো গ্রাফে এঁকে প্র্যাকটিস করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন এবং এই প্লেলিস্টটি দেখার জন্য আমাদের চ্যানেলে চলে যাবেন এবং এরকম আরও সিএসসি রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।